পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের তীরে লুকিয়ে রয়েছে এক শান্ত ও মনোমুগ্ধকর সমুদ্র সৈকত বকখালি। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে কয়েকটা মুহূর্ত কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা খুব কমই আছে। আজকের এই যাত্রায় আমরা সোনারপুর থেকে বকখালির পথে রওনা দেব। দেখব পথের সুন্দর কিছু দৃশ্য, অনুভব করব সমুদ্রের হাওয়া আর পৌঁছে যাব বালুকা বেলার সামনে। ঢেউয়ের গর্জন, সমুদ্রের অপার সৌন্দর্য আর ভ্রমণের নানা অভিজ্ঞতা নিয়ে শুরু হচ্ছে আমাদের বকখালি সফরের প্রথম পর্ব। আসলে এই ভিডিওটি বেশি দীর্ঘ যাতে না হয় তাই এই সিদ্ধান্ত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে একদমই ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গল্প। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পেরে গেছেন আজকের আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকের বকখালি যাচ্ছি। আজকের ওখানে থাকবো, ওখানে যা যা ঘোরার আছে সেগুলো ঘুরে দেখব, আর কালকে আমরা রিটার্ন করব। আমরা যাব শিয়ালদা থেকে ছেড়ে আসা 7:14 নামখানা লোকালে, কিন্তু আমরা শিয়ালদায় যাব না, আমরা সোনারপুর থেকে ট্রেনে উঠবো। সোনারপুরের ট্রেনটা আসবে 7:42। তো চলুন একেবারে সোনারপুর স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। সোনারপুর স্টেশনে চলে এলাম, এবারে টিকিটটা কাটতে হবে। আমার সমস্ত বন্ধুদের, সমস্ত ভিউয়ার্সদের আজকের রামনবমীর শুভেচ্ছা। এখন সোনারপুর স্টেশনে আমরা চলে এসেছি, টিকিট কাটা হয়ে গেছে, কফি খাচ্ছি। 10 মিনিট এখনো টাইম আছে ট্রেন আসার। For the kind attention of the passengers, Shialda Namkhana local is arriving on platform number 2. আজ আমরা রওনা দিলাম বকখালির উদ্দেশ্যে। আজ 27শে মার্চ। আমার সমস্ত দর্শক বন্ধুদের রামনবমীর শুভেচ্ছা। প্রভু শ্রীরামের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ হই। আশা করছি এই বিশেষ অনুরোধে আপনারা সবাই আমার পাশে থাকবেন। এখন আমরা লক্ষ্মীকান্ত স্টেশনে পৌঁছে গেছি। 8:54 পৌঁছানোর কথা ছিল, ট্রেনটা 5 মিনিট লেটে প্রায় 8:59 এখানে পৌঁছেছে। আজকে মারাত্মক ভিড়, এখনো পর্যন্ত আমরা জায়গা পাইনি। এত ভিড় কেন বোঝা যাচ্ছে না ঠিক। এখন প্রায় এখানে 15 থেকে 20 মিনিট দাঁড়াবে। একটা ক্রসিং আছে, ওপার থেকে ট্রেনটা এদিকে এলে তারপরে এটা ছাড়বে। লক্ষ্মীকান্তপুরের পর থেকে সিঙ্গেল লাইন, যতক্ষণ না নামখানার দিক থেকে এদিকে ট্রেন আসবে ততক্ষণ এই গাড়িটা ছাড়বে না। হাট চলে এলো, এর পরের স্টেশন হচ্ছে নামখানা। এখন 10:20, ট্রেন একদম টাইমেই ঢুকেছে নামখানাতে। ট্রেন নামখানা স্টেশনে তো রাইট টাইমে পৌঁছে দিল। এবার তো কিছু খেতে হবে নাকি, তাই আমরা সকলে পরোটা আর ঘুগনি সহযোগে ব্রেকফাস্ট করে নিলাম। কত করে সব? 20 টাকা, 150 পরোটা 3 জায়গায়। জলখাবার পর্ব শেষ হলো, এখন বাজে হচ্ছে 10:50। তো স্টেশনের সামনে থেকে বকখালি যাওয়ার
টোটো ভাড়া হচ্ছে 60 টাকা করে পার হেড। এটা হচ্ছে শেয়ারে যদি আপনারা যান, আর যদি শেয়ারে না যান তাহলে পুরো ডাইরেক্ট বুক করে গেলে আপনাদের দিতে হবে 350 থেকে 450 টাকা ওর। ব্রেকফাস্ট পর্ব সেরে রেস্টুরেন্টের বাইরে আসতেই একটা অটো পেয়ে যাই। দরদাম করে জনপ্রতি 50 টাকাতে বকখালি পর্যন্ত যেতে রাজি হয়। অবশ্যই সেটা শেয়ারে। আপনারা যদি মনে করেন স্টেশন থেকে বেরিয়ে মেন রাস্তায় এসে বাসে, অটোতে বা ম্যাজিক গাড়িতেও বকখালি চলে আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের মাথাপিছু 30 থেকে 50 টাকা পর্যন্ত গাড়ি ভাড়া হিসেবে খরচ হতে পারে। নামখানা স্টেশন থেকে বকখালির দূরত্ব মোটামুটি 26 থেকে 27 কিলোমিটারের মতো। সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টা। এই রাস্তাটি ন্যাশনাল হাইওয়ে 117-র অধীনে হওয়ায় আপনাদের জার্নি হবে বেশ উপভোগ্য ও আরামদায়ক। আপনাদের মনে এখন হয়তো প্রশ্ন জাগছে যে কলকাতা থেকে সরাসরি বকখালি পৌঁছানোর কোনো মাধ্যম আছে কিনা। হ্যাঁ, অবশ্যই আছে। চাইলে আপনারা এসপ্ল্যানেড থেকে বাসে করে মাত্র 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে বকখালি পৌঁছে যেতে পারবেন। হোটেল পেয়ে গেছি, হোটেল পার্বতী হোটেলের নাম। আপনাদের রুমটা দেখিয়ে দিচ্ছি একবার, দেখুন। ঘরে ঢুকে এরকম একটা আয়না রয়েছে, এখানে একটা এই সাইজের বেড রয়েছে, 3 জনে ভালোভাবেই থাকা যায়। দুটো জানলা আছে, একটা টেবিল, দুটো চেয়ার রয়েছে। চার্জ দেওয়ার অনেকগুলো পয়েন্ট আছে। এইদিকে হচ্ছে সুইচ আছে ফ্যানের, এদিকেও পয়েন্ট রয়েছে। এই হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন কমোড রয়েছে, গিজার আছে, শাওয়ার আছে, আর এখানে একটা ছোট্ট বেসিন রয়েছে। এই হচ্ছে ঘরের লেআউট। আচ্ছা, এই রুমটার ভাড়া পড়েছে নন এসি 800 টাকা। মোটামুটি সব ঘরেই বুকিং হয়েছে। ঈদের ছুটি চলছে এখনও, আর তার সাথে আজকের রামনবমীর দিন অনেকেই বেড়াতে এসেছেন এখানে। সামনের বিল্ডিংয়ের যে পরের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা, এই হোটেল পার্বতী, এখানেই আমরা রয়েছি। জায়গাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা ঢালাই রাস্তা সামনে রয়েছে, ওটার ডান দিকে চলে গেলে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে একটু মানে পায়ে হাঁটা জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে এই হোটেলটা রয়েছে। এদিকে আমার পিছন দিকে যে রাস্তাটা রয়েছে, ওখান থেকে পায়ে মেন রাস্তা আর কি, ওখানে হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড। ওইখান থেকে এই জায়গাটা 1 মিনিট লাগে হেঁটে আসতে। আর এইখান থেকে এইদিকে যে রাস্তাটা চলে গেছে, সামনের যে প্রথম সাদা বিল্ডিং, তার পরের বিল্ডিংটা হচ্ছে আপনারা সরকারি বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটেও এখানে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমরা যে হোটেলে উঠেছি, হোটেল পার্বতী, এনারা ফ্রি সার্ভিস দেন হোটেল থেকে সমুদ্রে যেতে আর সমুদ্র থেকে হোটেলে নিয়ে আসার জন্য। মিনিটের মধ্যে পৌঁছে গেলাম টোটোয় করে। বেশি দূরত্ব নয়, আমাদের হোটেল থেকে সমুদ্র মোটামুটি ওই 400 থেকে 500 মিটারের মধ্যেই। টোটো না থাকলে আমরা হেঁটে হেঁটেই চলে আসতাম। এখানে বাজার এখন খোলা রয়েছে। এদিকে এরকম দোকানপাট রয়েছে, আপনাদের প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনে নিতে পারবেন। এখন সমুদ্র অনেকটাই দূরে চলে গেছে, আর বকখালি হচ্ছে সাদা বালির সি বিচের জন্য বিখ্যাত। মন্দির রয়েছে এখানে। আই লাভ বকখালির অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। এখন 12টা 40 বাজে, মধ্য গগনে সূর্য মামা রয়েছে, ভালোই গরম,
হাওয়াটা আছে তার সাথে, সেই জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না, কিন্তু দারুণ গরম আছে। জোয়ার যখন হয় তখন জল এতটা পর্যন্ত চলে আসে, এই যে দেখছেন জল রয়েছে, এতটা জল চলে আসে। এখন ভাটা চলছে যেহেতু, সমুদ্র এখন অনেক দূরে পিছিয়ে গেছে, মানে খালি চোখেও আমি এখন জল দেখতে পাচ্ছি না, আর ক্যামেরাতে তো ধরাই পড়বে না। মোটামুটি 500 মিটার 600 মিটার তো হাঁটতেই হবে এখান থেকে, তবে গিয়ে সমুদ্রের জলের দেখা পাবো। বকখালির যে সি বিচ, সেটা সাদা বালির জন্য বিখ্যাত। এই দেখুন সাদা বালি। পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের বুকে লুকিয়ে আছে এক শান্ত নিরিবিলি সমুদ্র সৈকত, যার নাম বকখালি। দীঘা বা মন্দারমণির মতো না হলেও এখানে আছে প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য, সমুদ্রের গর্জন, বিস্তীর্ণ সাদা বালির চর আর মনকে শান্ত করে দেওয়া এক অনন্য পরিবেশ। পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত এবং কলকাতা থেকে এর দূরত্ব প্রায় 130 কিলোমিটার। বকখালির এই সমুদ্র সৈকত সপ্তাহান্তের ভ্রমণের জন্য একটি আদর্শ গন্তব্য। প্রায় 7 থেকে 8 কিলোমিটার দীর্ঘ বিস্তৃত নয়নাভিরাম সমুদ্র সৈকত, ঝাউবনের সারি, সাদা বালির চাদর আর ধীরে ধীরে তীরে এসে আছড়ে পড়া ঢেউ, সব মিলিয়ে বকখালি যেন প্রকৃতি প্রেমীদের জন্য এক আদর্শ স্থান। স্নান হয়ে গেল, এবারে উঠতে হবে, আর দেরি করলে হবে না, আমাদের খেয়ে দিয়ে নিয়ে সাইট সিনে যেতে হবে। আকাশ আর সমুদ্র মিশে গেছে দিগন্তের নীল সীমারেখায়। সেখানেই দাঁড়িয়ে আছি আমি। ঢেউয়ের একের পর এক ছুটে আসা, বয়ে যাওয়া বাতাস আর প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য যেন মনকে নিয়ে যায় এক অন্য জগতে। এখানে নেই শহরের কোলাহল, নেই ব্যস্ততার চাপ, আছে শুধু সমুদ্রের গর্জন, বিশুদ্ধ হাওয়ার স্পর্শ আর অনন্য শান্তির অনুভূতি। যদি প্রকৃতির কাছে নিজেকে খুঁজে পেতে চান, তাহলে অবশ্যই একবার আসতে হবে এর অপার সৌন্দর্যের মাঝে। দারুণ মজা হলো সমুদ্র স্নান করে। আপনারা যদি বকখালিতে আসেন, এখানে স্নান করতে পারেন, কোনো অসুবিধা নেই, ভালো লাগবে। এই হোটেলের একটা সুবিধা আছে, আমাদের যে হোটেল তার নিচেই হচ্ছে খাবারের জায়গাটা রয়েছে, তো ওনারা রুম সার্ভিসও করেন। আমরা যেহেতু 3 তলায় রয়েছি, তাই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে ওখানে গিয়ে আর দুপুরবেলা খাবো না, খাবারটা আমরা ঘরেই আর কি আনিয়ে নেবো। তো আমরা মাছ ভাতের অর্ডার করেছিলাম, কাতলা মাছ, তো সেটা খাবারটা আমাদের দিয়ে গেছে ঘরে। আপনাদের দেখাচ্ছি কী কী আছে। ভাত আছে, স্যালাড আছে, ডাল, পাঁপড় ভাজা, একটা সোয়াবিনের তরকারি আছে, একটা মানে পুঁই শাকের সবজি আছে, মাছ আছে, চাটনি আছে। এই খাবারটা হচ্ছে 150 টাকা। এবারে খাবারটা টেস্ট করে আমি আপনাদের রিভিউ দিচ্ছি। আচ্ছা, এইবারে হচ্ছে খাবারটা কীরকম টেস্ট সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল, এইবারে আপনাদের একটা অনেস্ট রিভিউ দিচ্ছি। এই যে আমরা খাবারটা খেলাম, এক কথায় বলতে গেলে বিলো অ্যাভারেজ। ডালটা ভালো ছিল না, বাসি ডাল ছিল, সবজিগুলো মোটামুটি খাবার মতো, মাছটা ফ্রেশ ছিল, মাছের ঝোলটা খুব একটা ভালো ছিল না। আপনারা যদি মনে করেন এই রকম ধরনের খাবার খাবেন, সেটা আপনাদের ওপর খেতেই পারেন। চাইলে বাইরে অনেক হোটেল রেস্টুরেন্ট আছে, ওখান থেকেই আপনারা দুপুরবেলার লাঞ্চ বা ডিনার আপনারা করে নিতে পারেন।
রাতের বেলা মানে ডিনারটা করব বাইরে থেকে। একটা ভালো ওয়েলকাম রেস্টুরেন্ট আছে দেখি সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, আর ওই রেস্টুরেন্টের ফিডব্যাকটাও আপনাদের দিয়ে দেবো। আমরা এখন বেরিয়ে পড়লাম এখানকার যে লোকাল সাইট সিন আছে দেখতে। প্রথমে আমরা যাচ্ছি হেনরিজ আইল্যান্ডে। আর এখানে প্রায় 160 থেকে 62টার মতো মাছের ভেড়ি আছে। পার্কিংয়ে নেমে গেলাম আমরা। চারিদিকে দেখুন ম্যানগ্রোভ ফরেস্টের একটা জঙ্গল রয়েছে, তার মাঝখান দিয়ে এইরকম একটা রাস্তা, যে রাস্তাটা হেনরি আইল্যান্ডের দিকে এগিয়ে গেছে। এখানে দাঁড়িয়ে আছি, নিস্তব্ধ হয়ে রয়েছে জায়গাটা, আর সমুদ্রের জলের যেরকম একটা আওয়াজ হয় সেটা দূর থেকে ভেসে আসছে, দারুণ লাগছে। বিপদ এড়িয়ে চলুন। এইরকম একটা কাঠের সেতু রয়েছে, খুব সাবধানে আপনারা পারাপার করবেন, অযথা তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে যাওয়াই ভালো। আচ্ছা, এখানে আরেকটা সতর্কীকরণ লেখা আছে, সমুদ্রে নামতে বারণ করছেন, চোরা বালি আর চোরা স্রোত আছে, খুব সাবধানে এই জায়গাটা আপনাদের এক্সপ্লোর করতে হবে। জায়গাটা একবার দেখুন। পুরো জায়গাটা ম্যানগ্রোভ অঞ্চলে ঘেরা। আমরা প্রায় সমুদ্রের কাছাকাছি চলে এসেছি, এখান থেকেই শোনা যাচ্ছে সমুদ্রের আওয়াজ। এখন আমরা চলে এসেছি সামনেই হেনরি আইল্যান্ড। ভালোই এখান থেকে দেখা যাচ্ছে, সমুদ্রের ঢেউ আছে। এইরকম একটা জঙ্গল পার করেই আইল্যান্ডের সি বিচ দেখুন। আপনারা যারা ছবি তুলতে ভালোবাসেন, এই জঙ্গলটা ছবি তোলার কিন্তু আদর্শ জায়গা। আমরা এখন চলে এসেছি হেনরিজ আইল্যান্ডে, দারুণ লাগছে। আপনাদের প্রকৃতির এই বিউটিনেসটা দেখাতে চাই, দেখুন। হেনরিজ আইল্যান্ড নামটির উৎস লুকিয়ে আছে ব্রিটিশ আমলের ইতিহাসে। জানা যায় ব্রিটিশ শাসনকালে এই অঞ্চলের সাথে যুক্ত এক ইংরেজ কর্মকর্তা বা জরিপকারীর নাম ছিল হেনরি। তার নাম থেকেই ধীরে ধীরে এই দ্বীপের নাম হয়ে ওঠে হেনরিজ আইল্যান্ড। যদিও এই বিষয়ে সুনির্দিষ্ট ঐতিহাসিক তথ্য খুব বেশি পাওয়া যায় না, তবুও নামের মধ্যেই আজও রয়ে গেছে ঔপনিবেশিক যুগের এক টুকরো স্মৃতি। তবে এটিকে ঐতিহাসিকভাবে শতভাগ নিশ্চিত তথ্য হিসেবে না বলে প্রচলিত ধারণা হিসেবে উপস্থাপন করা যেতে পারে। আমার বোনের তো দারুণ লেগেছে। কেমন লাগছে? অসাধারণ, বুক ভরে অক্সিজেন নেওয়ার মতন একটা জায়গা, খুব সুন্দর, অসাধারণ জায়গা। সবাই আসবেন, খুব মনোরম পরিবেশ, খুব উপভোগ করবেন। এই কথা একদম ঠিক, এই জায়গাটা এক কথায় অনবদ্য যাকে বলে।
আমি এই হেনরি আইল্যান্ডে দ্বিতীয়বার এলাম। প্রথমবার যখন এসেছিলাম তখনও ভালো লেগেছিল, আজকের এসেছি, আজকেরও দারুণ লাগছে। তবে আপনারা যারা এখানে আসবেন অবশ্যই সরকারের যে সতর্কীকরণ বোর্ড দেখলেন সেইটা মেনে চলবেন, কারণ এখানে চোরাবালি থাকতে পারে, সেইটা কিন্তু খুব সাবধানে। আমরা 2018 সালে যখন এখানে এসেছিলাম তখন এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, এই যে ওয়াচ টাওয়ারটা এই রকম জায়গায় ছিল, ওইটা এখন ভেঙে গেছে দেখছি, পুরো মানে তছনছ হয়ে গেছে যাকে বলে। কী করে ভেঙে গেছে সেটা জানি না, দেখি যদি লোকাল লোক এখানে থাকে জিজ্ঞাসা করলে হয়তো জানতে পারা যাবে, যদি জানতে পারি আপনাদের অবশ্যই জানাবো। ওয়েদার আজকে চরম, দারুণ ওয়েদার, সুন্দর হাওয়া দিচ্ছে, নীল আকাশ, নীল সমুদ্র, আর কি চাই। ফটোশ্যুট করার জন্য দারুণ জায়গা। যারা এখানে আসেননি, যদি একবার আসেন যেতে ইচ্ছে করবে না, এইটুকুনি গ্যারান্টি দিয়ে বললাম। এখানেই প্রায় অনেকটা টাইম কেটে গেল, প্রায় 4:45 বাজে, এখনও 4টে জায়গায় যেতে হবে। বানি ওয়াচ টাওয়ার, সমুদ্রে আপনাদের যে ওয়াচ টাওয়ারটা দেখিয়েছিলাম ওটা তো আগে ছিল, এখন ভেঙে গেছে, এটা নতুন করে করা হয়েছে। চলুন এখানে একবার যাওয়া যাক। এই যে ঠিক এরকম জায়গা, দেখে নিন আইল্যান্ডের চারিপাশটা, বিভিন্ন জায়গায় মাছ চাষ হচ্ছে, আর এইটা পুরো বেনফিশের আন্ডারে। আমরা এই যে সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে এসেছিলাম, দেখুন চারিধারটা পুরো ম্যানগ্রোভ অঞ্চলে ঘেরা, আর ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না, ঠিক এই রকম জায়গা থেকে সমুদ্র ভিউটাও দেখা যাচ্ছে, মানে সমুদ্রটাও এখান থেকে দেখা যাচ্ছে। আর এইখান থেকে একটা খুব সুন্দর আমরা সূর্যাস্ত পেতে পারি। এখানে এরকম একটা ঘর রয়েছে। চলুন আর দেরি করে লাভ নেই, এখনও 4টে জায়গায় আমাদের ঘোরা বাকি আছে, সেগুলো কভার করতে হবে। আমরা এখন হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি বেনফিশ হারবারে, তো চলুন ওখানে গিয়ে কথা হচ্ছে। এটা কার আমলে তৈরি হয়েছিল একবার দেখে নিন। এখন আমরা বেনফিশ হারবারের দিকে যাচ্ছি। এই জায়গাটা পায়ে হেঁটেই যেতে হবে, বেশি দূর না, এখান থেকে একটুখানি 1 মিনিটের মতো হাঁটতে হবে, খুব বেশি হলে। এটাই বকখালির বিখ্যাত এডওয়ার্ডস ক্রিক। ফ্রেজারগঞ্জের বেনফিশ হারবারের পাশে অবস্থিত এই খাঁড়ি আজও সুন্দরবন উপকূলের মৎস্যজীবীদের জীবিকার অন্যতম ভরসা। এখান দিয়েই প্রতিদিন শত শত মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা করে এবং ফিরে আসে সমুদ্রের তাজা মাছ নিয়ে। ব্রিটিশ আমল থেকেই এই জলপথের নাম এডওয়ার্ডস ক্রিক হিসেবেই পরিচিত। এই বেনফিশ হারবার থেকে জম্মুদ্বীপ যাওয়ার একটা ট্রিপ হয়, তবে এই জম্মুদ্বীপে নামার আইনত কোনো অনুমতি নেই। বকখালি এসে যদি আপনারা জম্মুদ্বীপের এই ট্রিপটি করতে চান তাহলে সকাল 7টার মধ্যে এখানে এসে 150 টাকা দিয়ে টিকিট কেটে যাত্রা করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের সময় লাগবে কম বেশি প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো। এই বেনফিশের হারবার থেকেই জম্মুদ্বীপের একটা রাইড হয়। হ্যাঁ, জম্মুদ্বীপে কিন্তু নামা যায় না, জম্মুদ্বীপের
আশেপাশেটা ঘুরিয়ে দেখানো হয়। সুন্দরবন পুলিশের পেট্রোল মেরিটাইম বোট রয়েছে, এই যে নেক্সট টাইম যখন আবার এখানে আসব তখন অবশ্যই জম্বুদ্বীপের যে রাইডটা হয় সেটা করব। আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি, এই হারবারে আসতে গেলে 10 টাকা করে পার হেড টিকিট আছে, সেইটা আপনাদের কাটতে হবে। আর আপনাদের সাথে যে টোটো থাকবে তার জন্য 10 টাকা করে চার্জ নেবে। আজ প্রথম পর্বের গল্প এখানেই শেষ করছি, কিন্তু বকখালির সফর এখনও অনেক বাকি। আগামী পর্বে আপনাদের নিয়ে যাব এক সম্পূর্ণ নতুন সমুদ্র সৈকতে, যেখানে প্রকৃতি ধরা দেয় ভিন্ন রূপে। সঙ্গে থাকবে রাতের বকখালির মোহময় পরিবেশ, সমুদ্র তীরের আলো আঁধারির সৌন্দর্য এবং অবশ্যই খাওয়া দাওয়ার মুহূর্ত। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই বকখালির পরবর্তী অধ্যায়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।